নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। আর এইবার আমি ঘুরতে এসেছি রোহিণীতে, যেটাকে অনেকে রোহিণী টি এস্টেটও বলে থাকে, আর এটা নর্থ বেঙ্গলে অবস্থিত। কার্শিয়াংয়ের ঠিক আগেই এই জায়গাটা পড়ে। আর এইবারের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা হতে চলেছে, কারণ আমি এইবার নর্থ বেঙ্গলের এই রোহিণীতে সাইকেলে আসতে চলেছি। না তো আমি কোনো গাড়ি বুক করেছি, না কোনো বাস বুক করেছি, ডাইরেক্ট এনজেপি থেকে পুরো এই রোহিণী সাইকেলে আসবো আর আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আমি বলছি না যে আপনারাও এটা ট্রাই করুন, যদি ভালো লাগে তাহলে চেষ্টা করে দেখতে পারেন। আর এমনিতে পাহাড়ে সাইকেল চালানোটা খুব একটা ইজি না, বাট একটা আলাদা এক্সপিরিয়েন্স তো অবশ্যই হয়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখুন। আর বেসিক্যালি বলতে পারেন যে এই ভিডিওটা আমি উইকেন্ডে পাহাড়ে এসে 1-2 দিনে কী করে আমার টাইমটা কাটালাম সেটার ওপরেই ভিডিও বানাচ্ছি। আর হ্যাঁ, যদি আপনারা রোহিণী টি এস্টেটে আসতে চান সেটারও পুরো ডিটেলস আমি এই ভিডিওতেই কভার করব, যে আপনারা কোথা থেকে গাড়ি ধরবেন, কোথায় থাকবেন, কত খরচা হতে পারে সেটাও দেখিয়ে দেবো। তো এই জন্য কোনো চিন্তা নেই, ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর এনজয় করুন। বাস জার্নি হোক বা ট্রেন জার্নি, এই দুটো আমি আপনাদেরকে বহুবার দেখিয়েছি। এইবারের ভিডিওটা আমি শুরু করছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। প্রায় 12.5 ঘন্টার লম্বা স্ট্রেসফুল জার্নি শেষ করে আমি সোজা এসে পৌঁছেছি শিলিগুড়ি। কিন্তু জার্নি শেষ এটা বলাটা ভুল হবে। ধরে নিয়েছি আমি একটা টোটো আর এগিয়ে চলেছি এনজেপির উদ্দেশ্যে, কারণ ওখানে আছে শিলিগুড়ি সাইকেল রেন্টাল, যারা সাইকেল রেন্টে প্রোভাইড করে। শিলিগুড়ি সাইকেল রেন্টালে এসে পৌঁছে গেছি, আর এবার টাইম হচ্ছে সাইকেল বুকিংয়ের। এরা সাইকেল রেন্ট দুভাবে প্রোভাইড করে, একটা পার ঘন্টা হিসেবে আর একটা পার ডে হিসেবে। আমার সাইকেলটা একদিনের জন্য লাগবে, তাই জন্যে 450 টাকা দিয়ে একদিনের জন্য সাইকেলটা বুক করে নিয়েছি। আর এখন তো ডকুমেন্টেশনের কাজও প্রায় শেষ, তাই জন্যে এবার টাইম হচ্ছে জার্নিটার। তো আপনারা সবাই আমাকে জয়েন করুন আমার এই সাইক্লিং জার্নিতে। এনজেপি থেকে রোহিণীর ডিস্টেন্স প্রায় হলো 31.2 কিলোমিটার। নর্মাল রাস্তা হলে হয়তো এই ডিস্টেন্স 2 ঘন্টাতে কভার করা যায়, কিন্তু পাহাড়ি রাস্তা কতক্ষণ লাগবে কোনো আইডিয়া নেই। জার্নিটা খুবই টাফ হতে চলেছে, কিন্তু মজাদারও হতে চলেছে। হয়তো, আমি জানি না, জাস্ট বললাম। তো জার্নিটা কেমন হবে সেটা তো আগেই দেখা যাবে। তো এখান থেকে রোহিণী টি এস্টেটে পৌঁছানোর জন্যে ফার্স্টে আমাকে পাস করতে হবে শিলিগুড়ি থেকে, তারপর দার্জিলিং মোড়ে যেতে হবে। দার্জিলিং মোড়ে গিয়ে ওখান থেকে যেতে হবে সেবকে। সেবক ক্রস করে পড়বে শিমুলবাড়ি, আর শিমুলবাড়ি শেষ হলেই আসবে রোহিণী টি এস্টেট। এই জার্নিতে এখনও অবধি আমি ম্যাপ ইউজ করিনি, বা ম্যাপ ইউজ করতে লাগেনি। নর্থ বেঙ্গল আমি বহুবার এসেছি, তাই জন্য রাস্তা আমার চেনা। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে এত সাইনবোর্ড আছে যে হারিয়ে যাওয়ার তো কোনো চান্সই নেই। প্রায় 1 ঘন্টার ওপরে সাইকেল চালাচ্ছি, না হলেও 10-12 কিলোমিটার তো কভার হয়েই গেছে, সেটা আমি শিওর। কিন্তু এতটাও কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে ঠিকই, বাট সেটা পিঠের লাগেজের জন্য। কিন্তু সেটা যে খুব কষ্ট হচ্ছে সেটা বলাটা ভুল হবে। আর পথের ধারে সিনারি তো শিলিগুড়ির পরে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। দুধারে সবুজ গাছপালা আর দূরে আবছা পাহাড়। এই এক্সাইটমেন্টের তলায় হয়তো কষ্টটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে। একটু আগে যেতেই চোখে পড়ল ইউনেস্কো রেকগনাইজড ওয়ার্ল্ড হেরিটেজ আমাদের ব্রাইট টয় ট্রেন। তো প্রায় 2-2.5 ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছি, আর এইবার আমি আমার ফার্স্ট ব্রেক নেব। আমি এসে পৌঁছেছি শিমুলবাড়িতে।
এখনও অনেকটা রাস্তা, প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তো আস্তে আস্তে যাচ্ছি, ব্রেকটা নিয়ে নিই, তারপর যাচ্ছি। তো এইবার টাইম হচ্ছে একটু ব্রেক নেওয়ার। যেমনটা আপনাদেরকে বললাম, ব্রেক নিতে চলে এসেছি। আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সামনে চা বাগান, আবার দূরে পাহাড়, দেখতে সত্যি খুবই ভালো লাগছে। সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি, আপনারা দেখুন আর এনজয় করুন। ব্রেক তো শেষ, বাট জার্নি এখনো বাকি আছে, তাই জন্যে আবারও বেরিয়ে পড়েছি। তো দার্জিলিং বা কার্শিয়াং যেতে গেলে একটা টার্ন নিতে হয় শিমুল বাড়ির পরে, আর ওটাকেই অনেকে বলে সব থেকে ম্যাজিক্যাল টার্ন, কারণ তারপরে একটা অসাধারণ ভিউ দেখা যায়। তো আমি জাস্ট ওই টার্নটা নিয়েছি, আর সত্যি একটা খুব সুন্দর ভিউ আমি দেখতে পাচ্ছি, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখুন। তো চায়ের কাপ নিয়ে বসে আছি, আর সত্যি বলতে শীতকাল হলেও প্রচণ্ড গরম লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছেন। এখনও তো অলমোস্ট 7-8 কিলোমিটার রাস্তা বাকি আছে। ফার্স্টের দিকেই কষ্ট হয়েছিল, কিন্তু চিন্তাটা হচ্ছে এই রাস্তাটা আরও বেশি স্টিফ, তাই জন্যে কষ্ট বেশি হবে। তো একটু আস্তে আস্তেই যেতে হবে। ভেবেছিলাম যে 12:30টার ভেতরে পৌঁছে যাব, টাইম এখন অলমোস্ট 1:10। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। আর সত্যি কথা বলতে এই চা খাওয়াটা একটা বাহানা ছিল। প্রথম 20 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি মাত্র 1 ঘন্টা ব্রেক নিয়েছি, কিন্তু তারপরে 2 কিলোমিটার চালিয়ে এত কষ্ট হচ্ছে যে আরেকটা ব্রেক নিতে বাধ্য হয়েছি। আমি একটু রেস্ট নিয়ে নিজেকে ফিজিক্যালি আর মেন্টালি রেডি করি, যাতে ওপরে যেতে পারি। ততক্ষণ আপনারা এই জায়গাটার আশেপাশে যে টি গার্ডেনগুলো আমার চোখে পড়ছে সেটাই দেখে নিন। নো ডাউট এখান দিয়ে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু রাস্তা এখানে অনেকটা স্টিপ, আর রাস্তা উঁচু হতেই সাইকেলের স্পিড হাফেরও হাফ হয়ে গেল। পাশ দিয়ে সবাই ওভারটেক করে চলে যাচ্ছে। ওপরে উঠতে অনেকটা কষ্ট হবে, আর সত্যি কথা বলতে কষ্ট হচ্ছেও, কিন্তু যখন সাইকেলে যাব ঠিক করেছি তো সাইকেলেই যাব, যতই কষ্ট হোক। এই রাস্তাটা দেখাচ্ছি তার একটা কারণ আছে। আমি জানি না এটা বলার পরে কতজন আমাকে বিশ্বাস করবেন, কারণ এই জিনিসটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, বা সুযোগ থাকলেও হয়তো করতাম না ভয়েতে। এই রাস্তায় লেখা থাকে বি অ্যাওয়্যার অফ এলিফ্যান্টস, হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আজকে হাতির জায়গায় যে চোখের সামনে দিয়ে চিতাবাঘ পাস করে যাবে সেটা আমি কল্পনা করিনি, আর সেটাও মাত্র 2-3 ফিটের ডিস্টেন্সে। দেখে প্রচণ্ড ভয় লেগে গেছে, তাই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছি, জানিও না যে আগে কী করা উচিত আমার। এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে বোকামি ছাড়া কিছুই হবে না, তাই জন্যে আগের দিকে এগিয়ে চললাম। সত্যি কথা বলতে এতটাই কষ্ট হচ্ছে যে জোরে সাইকেল চালিয়ে এই জায়গাটা ক্রস করব সেটারও আর ক্ষমতা নেই, তাই জন্যে বাধ্য হয়ে আস্তে আস্তে এগাচ্ছি। জাস্ট টোল ট্যাক্সটা ক্রস করছি, আর জাস্ট একটাই জিনিসই ভেবে যাচ্ছি, কখন আমার ডেস্টিনেশন আসবে। সাইকেলের স্পিড তো আপনারা দেখতেই পাচ্ছেন, এর থেকে হয়তো হেঁটেই আগে পৌঁছে যাওয়া যায়, কিন্তু জাস্ট একটাই কথা মনে মনে বলছি, ব্যাস একটু আর একটু। তো ফাইনালি রোহিণীর বহু কাছাকাছি চলে এসেছি, আর যেটা রোহিণী ওয়াটারফল বলা হয় সেটা একদম আমার পাশেই আছে, সেটা আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন আর এটা এনজয় করুন।
তো ফাইনালি অনেকটা বড় জার্নি করার পর এসে পৌঁছেছি আমি আমার হোমস্টেতে। আর এবার আগে গিয়ে একটু ফ্রেশ হব আর তারপর আবার বেরাবো। তো চলুন। তো রুমের ভেতর চলে এসেছি, চলুন আগে রুমটা দিয়ে দিই, তারপর আমি ফ্রেশ হয়ে বেরাবো আর আশেপাশেটা ঘুরে দেখবো। তো রুম টুরটা দেখে নিন আপনারা। এই হোমস্টেতে আমি এর আগের বারও ছিলাম আর আগেও রুম টুরটা দেখিয়েছি। এই সাইডে একটা বেড আছে, ওই দু সাইডে দুটো জানলা আছে, আর এই সাইডে ওয়াশরুম। রুমটা এমনি খুব একটা বড় না কিন্তু খুব একটা ছোটও না। ওয়াশরুমটাও আপনাদের সবাইকে দেখিয়ে দিই। ওয়াশরুমটাও ঠিকঠাক বড়ই আছে। আর জানলার বাইরের ভিউয়ের যদি কথা বলি, সেরকম ভিউ বলে তো কিছু নেই, আর লোকেদের বাড়ি এটাই দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে রুমটা। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা যদি বুক করতে চান, কোনো সময় রোহিণী এসে এখানে যদি থাকতে চান, তাহলে আপনারাও এটা বুক করতে পারেন। তো এইবার বেরাবো আর একটু লাঞ্চ করে নেবো, তারপর আশেপাশেটা ঘুরে দেখবো। তো চলুন দেখে নিই কী কী দেখার আছে এখানে। ব্যাড লাক যে এখানে আর লাঞ্চ অ্যাভেলেবেল নেই এখন, তাই এই জন্যে এর পরে যেই রেস্টুরেন্টটা আছে সেখানে যাচ্ছি। তো দেখি ওখানে পাওয়া যায় কিনা। চলুন। পরের রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর এখানে খাবারও অ্যাভেলেবেল আছে। দাম একটু বেশি ঠিকই, কিন্তু বড্ড খিদে পেয়েছে, এত ভাবলে চলবে না। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে বেরাতেই চোখে ধরা দিল এরম একটা ভিউ। একটু আগে ফ্রেশ হয়ে বড্ড এনার্জি নিয়ে বলেছিলাম যে আশেপাশেটা ভালো করে ঘুরে দেখব, কিন্তু এতটা সাইকেল চালানোর ফলে আর যেন শরীর দিচ্ছিল না, আর পেটে একটু খাবার পড়তেই চোখ যেন ঘুমে বন্ধ হয়ে আসছিল। আর তাই জন্য হোমস্টে চলে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর যখন চোখ খুলল তখন দেখলাম যে অলরেডি রাত্রির হয়ে গেছে। তো এখন তো আর কিছু দেখা যাবে না, কিন্তু চিন্তা নেই, কালকের হাফ ডে এখনও পড়ে আছে ঘুরে দেখার জন্য। তো ওটারই ওয়েট করি। তো সকাল হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি আবারও এই আশেপাশেটা ঘুরে দেখতে। তো চলুন দেখা যাক কি দেখা যায় আজকে। ঘুম থেকে উঠে যদি এরম একটা ভিউ দেখা যায় তাহলে আর কি চাই। সত্যি কথা বলতে নর্মাল দিনে আমার হাফেরও বেশি টাইম ল্যাপটপের সামনেই অফিসের ভেতরেই কেটে যায়, বাইরে কি হয় জানতেই পারি না। তাই জন্য যখনই একটু ফাঁকা পাই আমি চলে আসি এই পাহাড়ে, একটু রিল্যাক্সেশন আর একটু শান্তির খোঁজে। আর সত্যি কথা বলতে পাহাড়ে আমি বহুবার এসেছি, কিন্তু পাহাড় কোনোবারই আমাকে নিরাশ করে। কথা তো অনেক হয়েছে, এবার টাইম হচ্ছে একটু ব্রেকফাস্টের। সত্যি কথা বলতে এরম সুন্দর ভিউয়ের মাঝখানে যদি উডেন শ্যাক থাকে যেখানে ব্রেকফাস্টের অপশান অ্যাভেলেবেল আছে, তাহলে ব্রেকফাস্ট তো অটোমেটিক করতে ইচ্ছা করবে। তো যেমনটা দেখালাম আপনাদের, এই রেস্টুরেন্টে এরকম উডেন শ্যাক টাইপের করা আছে, যেটা ওপরটা পুরো খড় দিয়ে বানানো আর স্ট্রাকচারটা বাঁশ দিয়ে। খুব সুন্দর এটা। ওখানে বসে আছি, ম্যাগি আর চায়ের অর্ডার দিয়েছি। তো ব্রেকফাস্ট করে আবারও একটু আশেপাশেটা দেখার ইচ্ছা আছে। সাইকেলে তো যেতে পারবো না, কারণ হোমস্টের দাদাও আমার সাথে যাবে। তো দেখি, হয়তো পায়ে হেঁটেই যাব। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। পাহাড়েও ম্যাগির টেস্ট সেমই থাকে, জাস্ট দামটা একটু বেশি, এই যা। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট, আর এবার আরেকটু বেরাবো। তো চলুন যাওয়া যাক। হোমস্টের দাদার সাথে দাদা স্কুটি করে ঘুরতে বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে কলকাতায় ভিউ তো আমি জীবনে দেখতে পাবো না, কিন্তু এখন চান্স আছে, তো এখনই এটা উপভোগ করে নিই। তো পৌঁছে তো গেছি, আর এই জায়গাটার ভিউটা দেখে অনেকটা সেই সিনেমা যেখানে শ্যুট হয় ওরম একটা ফিল আসছে।
ও এটা হচ্ছে রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের এই পয়েন্টটা। ওপরে যে পাহাড়টা আমি দেখালাম এক্ষুনি, ওখান থেকে প্যারাগ্লাইডিং হয় আর এখানে ল্যান্ড করে সেটা। আর তাছাড়া এখানে এটিভি রাইডেরও ব্যবস্থা আছে, তো যারা এটিভি রাইডের এক্সপিরিয়েন্স করতে চান তো সেটাও আপনারা করতে পারেন। খুবই ভালো জায়গা। আর এর নিচে একটা নদীও আছে, সেইখানে যাব আর নদীটা এবার আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। নদীতে তো যাবো আর ঝর্ণাও দেখবো ঠিকই, কিন্তু এত কষ্ট করে যে এই জায়গাটায় এলাম, আর যদি এই জায়গাটাই ভালো করে না ঘুরে দেখি তাহলে তো নিজের সাথে ইনজাস্টিস হয়ে যাবে। তাই জন্য এই জায়গাটা ভালো করে পায়ে হেঁটে ঘুরে দেখতে আরম্ভ করলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিপাশে সবুজ গাছপালা আর সবুজ পাহাড় দিয়ে ঘেরা। সত্যি দেখতে খুবই ভাল লাগছিল। আমি চাইলে আমি এটিভি করেও এই জায়গাটা পুরোটা ঘুরে দেখতে পারতাম, 300 টাকা মতোই খরচা পড়তো, কিন্তু এবার পায়ে হেঁটেই ঘুরে দেখছি, কারণ সময়ের খুব অভাব। ওটা নয় নেক্সট টাইমের জন্যই তোলা থাক। যেমনটা বললাম, এবার টাইমের বড্ড অভাব, তাই জন্য দাদার সাথে বেরিয়ে পড়েছি ওয়াটারফলটা ভালো করে ঘুরে দেখার জন্যে। গিয়ে দেখি ওয়াটারফলের নাম হচ্ছে লেপার্ড ওয়াটারফল। এরা এত নাম থাকতে লেপার্ড ওয়াটারফলই নাম দিতে হলো। কালকে থেকে যেন লেপার্ড আর পেছন ছাড়ছে না। ব্রিজের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেটা ধরে গেলেই আমি পৌঁছে যাব মেন ওয়াটারফলটার সামনে, আর ওটা ধরেই আমি এগিয়ে চলেছি। ওয়াটারফল দেখার জন্য অনেক বড় একটা ট্রেকিং করতে হবে, কিন্তু ট্রেকিং তো আমি করবই, কারণ ওয়াটারফলটা আমাকে দেখতেই হবে। প্রথম দিকে বুঝতে পারিনি, কিন্তু রাস্তাটা অনেকটা লম্বা আর অনেকটা স্টিপ। প্রায় 45 মিনিট মতো এই উঁচু রাস্তা কভার করার পরেই আমি পৌঁছাবো মেন ওয়াটারফলের সামনে। জার্নিটা খুব একটা ইজি হবে না। আমি একা করছি না ট্রেকিংটা, হোমস্টে দাদাও আমার সাথে আছে, কিন্তু হোমস্টে দাদা তো অভ্যাস আছে, তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো প্লেন ল্যান্ডের লোক, তাই জন্য আস্তে আস্তে হাঁপাতেই আগের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা অনেকটাই উঁচুতে, আর সত্যি বলতে কালকে এতটা সাইকেল চালানোর পর ওপরে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে, বাট ভালো ভিউ দেখার জন্য একটু কষ্ট করতেই হবে, তাই জন্য উপর দিকে যাচ্ছি। তো এইবার দেখব। এখন প্রায় 25 মিনিট হয়ে গেল আমি ট্রেকিং করছি, কিন্তু ওয়াটারফল কই? ওয়াটারফলে তো দেখাই নেই। একটা জাস্ট সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে রোহিণী ওয়াটারফল এখনও 500 মিটার দূরে। আর সাইনবোর্ডটা কিন্তু বেশ ইউনিক, একটা পাথর পুরো লাল রং করা, আর তাতেই লেখা আছে রোহিণী ওয়াটারফল আর 500 মিটার দূরে। রাস্তা যেন শেষ হচ্ছে না, এখনও 500 মিটার্স, কিন্তু পাহাড়ে 500 মিটারও যে কতটা হতে পারে কালকে আমি বুঝে গেছি, তাই জন্যে অনেকটা কষ্ট করতে হবে এখনও। যাচ্ছি এই 500 মিটার যেন আর শেষ হচ্ছে না। শীতকালকেও আমাকে দেখে বলবে না শীতকাল, পুরো ঘামে ভিজে গেছি। আর ফাইনালি অলমোস্ট চলে এসেছি, ওয়াটারফল দেখতে পাচ্ছি, কিন্তু জল এতটা নেই। আর যদি আমি ছাঙ্গি ওয়াটারফলের সাথে কম্পেয়ার করি লাস্ট ভিডিওটার সাথে,
তাহলে ওই সৌন্দর্যের সাথে এই সৌন্দর্য অতটা ম্যাচ খাবে না। কিন্তু যে জিনিসটা ভাল লাগছে হচ্ছে ভিউটা, আর এই আশেপাশে যেই এই সানফ্লাওয়ারগুলো হয়ে আছে ওইগুলো দেখতে খুব ভাল লাগছে। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন আর এটা এনজয় করুন। আমি জাস্ট এক্ষুনি বললাম যে পাহাড়ের গায়ে পুরো সানফ্লাওয়ারে ভরে আছে, আর সেটা যে কতটা সুন্দর লাগছে আমি সত্যি ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। তো ফাইনালি ওয়াটারফল দেখা দিয়েছে, হঠাৎ করে এনার্জিও পেয়ে গেছি আর আগের দিকে এগিয়ে চলেছি। তো আগেই বললাম অবশেষে পৌঁছে গেছি, বাট পুরোপুরি পৌঁছায়নি। যেটা এক্ষুনি দেখলেন সেটা হচ্ছে এই ওয়াটারফলে একটা গ্লিম্পস ছিল। এবার আরেকটু রাস্তা, চলুন যাওয়া যাক। ঝর্ণার সামনে চলে আসছি, আর ঠিক আমার পেছনেই আছে ঝর্ণাটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন। এতটা জল না হলেও দেখতে খুবই ভাল লাগছে, তো এটা এনজয় করুন। এখন বর্ষাকাল না, তাই জন্য ওয়াটারফলের একটা লিমিটেড স্ট্রেংথ আর লিমিটেড সৌন্দর্যই আমার চোখে পড়ছে, সেটা ঠিক আছে। সব থেকে আমার ভালো লাগছে এই ওয়াটারফলের ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা। খুব ইচ্ছা করছে যেতে, আর তাই জন্য জুতো মোজা খুলে ফেলেছি আর সোজা নেমে পড়েছি জলে। কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিচে বসে আছি, একটু একটা পাথরের ওপরে জুতো পরছি। এবার বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে, ঘড়ির কাঁটায় অলমোস্ট 11:30। তো বেরাতে হবে 1টার মধ্যে, তো এবার যাওয়া যাক। সত্যি কথা বলতে আরও একটু সময় এখানে কাটানোর ইচ্ছা ছিল, কিন্তু বাড়ি ফিরতে হবে, কারণ হাতে সময় কম, আর কালকে বাড়ি ফিরেই জয়েন করতে হবে অফিস। তাই জন্য নেমে পড়েছি নিচে, আর টাইম হচ্ছে হোটেলে ফিরে যাওয়া। তো ফিরে গেছি হোটেলে, আর এবার বেরানোর টাইমও হয়ে আসছে। তো আবারও টাইম হয়ে গেছে সাইকেল চালিয়ে এনজেপিতে যাওয়ার, আর আমি রেডি করে রেখেছি আমার সাইকেল পাম্প দিয়ে। তো চলুন যাওয়া যাক। থেকে ওপরে ওঠার সময় এফর্ট লাগে, আর ওপর থেকে নিচে যাওয়ার সময় একটু ভালো ব্রেক লাগে, তাই জন্য একটু আস্তে চালাচ্ছি। ভিডিও রাস্তার করতে পারছি না এখন, কারণ চারিপাশে যদি আমি এখন ভিডিও করতে যাই তাহলে হয়তো সাইকেলটা ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারবো না। তাই জন্যে একটু ফ্ল্যাট জায়গা পেলে আমি ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন। তো আবারও আমি সেই পুরনো রুটই ফলো করছি, যেটা ধরে আমি গেছিলাম রোহিণীতে। আর এবার আমি যাব এনজেপিতে, আর সোজা চলে যাব শিলিগুড়ি সাইকেল রেন্টালে, যেখানে আমাকে সাইকেলটাকে জমা দিতে হবে। ফাইনালি জার্নি ওভার, আমি পৌঁছে গেছি শিলিগুড়ি সাইকেল রেন্টালে, যেখান থেকে আমি সাইকেল রেন্ট নিয়েছি। এবার সাইকেলটা জমা দেওয়ার টাইম।
তো জার্নি শেষ আর এইবার যাব কলকাতা। যতক্ষণ আমি কলকাতা পৌঁছাচ্ছি আপনারা সবাই কস্টিংটা দেখে নিন। ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম যদি আপনারা রোহিণীতে আসতে চান তাহলে কি করে আসবেন সেটা আমি বলে দেব। তো চলুন সেটা দেখে নিন। যদি আপনারা এনজেপি বা শিলিগুড়িতে নামছেন তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি। শেয়ার গাড়ি করে যদি যান তাহলে যে কোনো একটা গাড়ি ধরে নিন যেটা দার্জিলিং বা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছে, আর সোজা নেমে পড়ুন রোহিণীতে। খরচা পড়বে আপনাদের 150 টাকা পার হেড। আর প্রাইভেট গাড়ি বুক করলে তো কোনো চিন্তাই নেই। হোটেলে কোথায় থাকবেন সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি, আর ডেসক্রিপশানে সব ডিটেলস দেওয়া থাকবে, ফোন নাম্বার থেকে শুরু করে দাদার নাম, তো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আসার আগে। ব্যাস, আর এটাই যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা চলে আসতে পারবেন রোহিণী আর আপনাদের ছুটি কাটিয়ে যেতে পারবেন। আমার অ্যাডভেঞ্চারাস জার্নি এখানেই শেষ হলো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।